ছেলেটা যে কি করে! যে জমিতে ওরা চাষ করেছিল সেই জমির সকল ফসল নাকি হঠাৎ করে পোকা লেগে গেছে। এখন তো আর নতুন করে কিছুই হবে না। কি আর করা যাবে বলো তো? এত কষ্ট করে ওরা সবাই মিলে জমিতে চাষ করলো, আর এখন যদি এমন হয় তাহলে কি হবে? ঘরে যে চাল বাড়ন্ত, আমাদের যে কিভাবে চলবে সেটাই তো বুঝতে পারছি না। ভগবান আমাদের দিকে মুখ তুলে কোনোদিনও তাকাবে না। কিন্তু দেখো, কখনো তো আমরা কারো কোনো ক্ষতি করিনি, কিছুই করিনি। তাহলে আমাদের সঙ্গে এমন কেন হয় বলো তো বৌমা? ভাবছেন কেন মা? সব কিছু ঠিক হয়ে যাবে। ভগবান সব কিছু জানেন। আমাদের এই দুঃখের দিন একদিন শেষ হয়ে ভালো দিন আসবেই। তাই যেন হয়। আমার তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। আমি তো আর বেশি দিন নেই। শুধু চিন্তা হয় তোমার আর ছেলেটার জন্য। তোমাদের যদি একটা ভালো কোনো জীবন দিতে পারতাম তাহলে আর কোনো কষ্ট থাকতো না। মাঠ থেকে উনি ফিরে এলেই কথা বলবো। দেখি যদি অন্য কোনো ব্যবস্থা করা যায়। আমাদের এই গ্রামে চাষের কাজ ছাড়া আর তো কোনো কাজের উপায় নেই। সেই যেতে হবে শহরে। সেখানকার কারখানায় কাজ করাও তো আমার ঠিক ভালো লাগে না। অনেক সময় ভালো না লাগলেও অনেক কিছু করতে হয়। বৌমা, ছেলেকে বলে দেখো, চাষের কাজ ছেড়ে যদি কলকারখানায় গিয়ে কাজ করে তাতে অন্তত আমরা 2 মুঠো খেতে পারি। আর এমন হলে ক্ষতি নেই কোনো। এমন সময় রতন এসে ঢুকলো সেখানে। তার মুখটা কেমন হয়ে রয়েছে। কি হয়েছে রে? তোর মুখটা অমন হয়ে আছে কেন? কি করব বলো তো? মহাজনের কাছ থেকে টাকা নিয়ে 3 জনে মিলে জমিতে চাষ করেছিলাম। এখন জমির ফসল তোলার সময়। ফসল তোলার 3 দিন আগে যদি এমনভাবে সব ফসল নষ্ট হয়ে যায় তাহলে কি করব বলো? তুমি চিন্তা করছো কেন? কোনো না কোনো একটা পথ ঠিক বেরিয়ে আসবে। কি আর পথ বেরিয়ে আসবে? ভেবেছিলাম সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করলে হয়তো ভালো কিছু হবে। আর কিছু না হোক, বাড়িতে যা ফসল উঠবে তাতে সারা জীবন অন্তত ডাল ভাত খেয়ে থাকতে পারবো। কিন্তু এখন কি হবে? আবার মহাজনের টাকাও ফেরত দিতে হবে। এমন সময় কি আর করব? বারান্দার কাছে দাঁড়িয়ে থাকতে থাকতে রতন মাথায় হাত দিয়ে বসে পড়ল। এমন সময় কোথা থেকে যেন তার মেয়েটা ছুটে এলো। বাবা বাবা, পাশের গ্রামে মেলা হচ্ছে, তুমি আমায় সেখানে মেলা দেখতে নিয়ে যাবে না? আর মেলার কথা বলিস না রে মা। কাল যে আমরা কি খাবো তারই কোনো ঠিক নেই। আর তার মধ্যে তোকে মেলায় নিয়ে যাব কি করে? বাবা, সবাই মেলায় যাচ্ছে, সবার বাবা তাকে মেলায় নিয়ে যাচ্ছে। বাবা, আমরা কি এতটাই গরিব যে আমাদের মেলাতেও যাওয়া যাবে না? বাবা, মেলায় গিয়ে আমি কোনো কিছু কেনার জন্য বায়না করব না, তুমি শুধু আমায় মেলায় নিয়ে চলো। চলো না বাবা, আমি শুধু মেলা দেখবো। এমন করে না। কথা শোন, বাবা তো এইমাত্র জমি থেকে ফিরলো। এখন বাবাকে হাত মুখ ধুয়ে খেতে দে, তারপরে না হয় বিকেলে তোকে মেলায় নিয়ে যাবে। এখন তুই ঘরে গিয়ে পুতুল নিয়ে খেলা কর। চম্পার কথায় আর কিছু না বলেই মেয়েটি ঘরের ভিতর চলে গেল। রতন হাত মুখ ধুয়ে সে খেতে বসলো। খেতে খেতে বলল, এবারে কিছু একটা করতেই হবে। আর জমির ওপর ভরসা করে থাকা যাচ্ছে না। আমি ভাবছি একবার ওই শহরে যাব। সেখানে কারখানায় যদি কাজ জোটে। কিন্তু তুই সেখানে থাকলে আমরা যে একা একা বাড়িতে থাকবো। তাছাড়া জমির কাজটা হয়নি তো কি হয়েছে? অন্য কাজ দেখ। শুনেছি মহাজনের কাছ থেকে গরুর গাড়ি অনেক গ্রামে যায়। মহাজনের কাছে গিয়ে বলে কয়ে যদি কোনো কাজ জোগাড় করতে পারিস, দেখ না। মহাজনের কাছে কাজ করতে গেলে গরুর গাড়ি চাই। আমার গরুর গাড়ি কোথায়? তাছাড়া গরুর গাড়ি ছাড়া তার সঙ্গে কাজ করলে তাতে যা পাবো তাতে আমাদের পেট চলবে না। তাহলে কি করবে? কিছু ভেবেছো? মহাজনকে বলে কিছুদিন সময় নেওয়া হয়েছে। জমির ফসল তো গেছে, সেটা দিয়ে তোর মহাজনের টাকা শোধ করা যাবে না। আমার কথা শোন, আজকে বিকেলে মেয়েটাকে নিয়ে পাশের গ্রামে মেলায় যা। বাচ্চা মেয়ের মনে কষ্ট দিয়ে কোনো কিছু হবে না। ভগবান সব কিছু দেখেন, তিনি কোনো ঠিকই ব্যবস্থা করবেন।
রতন তার মায়ের কথা রাখলো। খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে নিয়ে মেয়েকে নিয়ে সেদিন বিকেলে পাশের গ্রামে মেলায় যাবে বলে স্থির করলো। কি মজা বাবা, আমরা মেলায় যাচ্ছি। আচ্ছা বাবা, তুমি ওই মেলায় আগে কখনো গেছো? ছোটবেলায় বাবার সঙ্গে দু একবার গিয়েছিলাম, পরে আর যাওয়া হয়নি। তবে ওই যে তোর সঙ্গে এখন যাচ্ছি। আরে এই জঙ্গলের ওই গাছতলা একটা বুড়ি মতো কেউ পড়ে আছে বলে মনে হচ্ছে না? চল তো গিয়ে দেখি একবার। জল জল, পথে আমায় একটু সাহায্য করো না বাবা, বড় বিপদে পড়েছি যে আমি। বাবা, ওই বুড়ি ঠাকুমা মনে হয় চোখে দেখতে পায় না। দেখছো না কিভাবে হাতড়ে হাতড়ে চলছে? আমাদের দিকেও তো তাকাচ্ছে না। বুড়িমা বোধহয় কোনো বিপদে পড়েছে। আমার তো সেটাই মনে হচ্ছে, কিন্তু জঙ্গলের মাঝে এখানে বুড়িমা এলো কি করে? ও বুড়িমা, তুমি কোথায় যাবে আর এখানে কি করছো? আমি যাব ওই জঙ্গলের শেষে যে ছোট গ্রাম আছে সেই গ্রামে, কিন্তু একা একা তো ওই পথে যেতে পারি না, জঙ্গলের পথ। তোমরা যদি আমায় একটু নিয়ে চলো বাবা। ও পাশের গ্রাম মানে তো গোপালপুর, কিন্তু সেখানে গেলে আবার ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। আমরা যে মেলার জন্য বেরিয়েছিলাম। তোমায় এখানে কে নিয়ে এসেছে বুড়িমা? আর তুমি একা একা এত দূর এলে কি করে? দুঃখের কথা আর তোকে কি বলি, তোরা কে তা তো আমি বুঝতে পারছি না, তবুও বলি। একজনের সঙ্গে এসেছিলাম, সে আমার শহরে নিয়ে যাবে বলেছিল, কিন্তু তারপরে এই জঙ্গলের কাছে এসে আর তাকে খুঁজে পেলাম না। কত কান্নাকাটি করলাম, তারপর বুঝতে পারলাম সে আমার গ্রাম থেকে এইখানে এনে ছেড়ে দিয়েছে। আমার বাড়ি আছে আর সেখানেই আমি থাকি। আমার বাড়িটাকে হয়তো নিয়ে নেওয়ার জন্যই এমন কাজ করেছে। আমায় তোরা একটু দিয়ে আয় না। ও বাবা, বুড়িমা তো চোখে দেখতে পায় না। তুমি চলো না, একবার বুড়িমাকে তাদের গ্রামে পৌঁছে দিয়ে আসি। বুঝতে পারছিস না রে মা, বুড়িমাকে যদি পৌঁছে দিতে চাই তাহলে আর আমাদের মেলায় যাওয়া হবে না। কাল আমায় অন্য এক জায়গায় যেতে হবে, তাহলে তো তুই মেলায় যেতে পারবি না। রতনের কথায় এইবার মেয়েটা কি যেন ভাবলো, তারপর এগিয়ে এসে সেই বৃদ্ধ বুড়ির একটা হাত ধরে বলল, মেলায় আমি যাব না বাবা, তুমি চলো। বুড়িমাকে আমরা তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। মেলায় আমরা পরে যাব, কিন্তু বুড়িমাকে একা ছেড়ে দিলে বুড়িমা যে একা যেতে পারবে না। মেলায় যাবার জন্য তুই এত বায়না করলি, আর এখন সেখানে যেতে চাইছিস না? তবে তোর ইচ্ছে যখন নেই, তাহলে বুড়িমাকেই পৌঁছে দিয়ে আসি চল। আর একটু পরে সন্ধে নেমে আসবে, তখন ওখানে বুড়ি মানুষ একা একা কি করবে? তার থেকে চলো বুড়িমা, তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। কি হলো বলো তো বৌমা, কখন তো বেরিয়েছে ওরা, এতক্ষণে বাড়িতে চলে আসার কথা, এত সময় লাগছে কেন? বাপ আর মেয়ে মিলে গেছে, সময় তো লাগবেই, তুমি চিন্তা করো না মা। এই তো সন্ধে হয়ে গেল, আমি তো বারবার বলে দিয়েছি সন্ধে হওয়ার আগে আগেই যেন চলে আসে, বেশি দেরি না করে। তবে পথে ঘাটে দেরি তো হয়ই। আমাদের গ্রাম থেকে কয়েকজন তো মেলায় আজকে গিয়েছে, তারাও সবাই চলে এসেছে। ওই জঙ্গলের পথটা রাতের বেলা এমনিতে ভালো নয়, ওদেরকে পাঠিয়ে তো আমি চিন্তায় পড়ে গেলাম বৌমা। ঠিক এমন সময় একটা লোক লাঠি হাতে ঠকঠক করতে করতে এগিয়ে এলো তাদের বাড়ির কাছে। তার গোটা শরীরের ছেঁড়া জামা কাপড়, চুল এলোমেলো, নোংরা ছড়িয়ে রয়েছে গায়ে। বড় খিদে পেয়েছে, কিছু খেতে দেবে মা? তুমি আবার কে? তোমায় তো আমাদের এই গ্রামে কোনোদিন দেখিনি। আমি অনেক দূর থেকে আসছি, কারো কাছে কিছু খেতে পাইনি। 3 দিন ধরে কিচ্ছু খাইনি মা, আমায় কিছু খেতে দাও।
কি হয়েছে মা? ওই লোকটি খেতে চাইছে? ওকে ভেতরে নিয়ে এসো, বারান্দার কাছে বসিয়ে দাও, খেতে দিয়ে দিচ্ছি। অভুক্ত মানুষ, কিন্তু অজানা অচেনা একটা লোককে বাড়ির ভেতরে ঢুকিয়ে এই সন্ধ্যের সময় খেতে দেবে বৌমা? তাছাড়া আমাদের নিজেদের তো... ও তুমি কিছু চিন্তা করো না, আমাদের ব্যবস্থা হয়ে যাবে। ও বেলার ডাল আর তরকারি তো আছেই, ভাতও রয়েছে। মমতা কিন্তু মনে মনে ইতস্তত করল, কারণ ওদের এমনিতেই অভাবের সময় ডাল ভাত যা আছে তা অনেকটাই কম। আমায় একটু খেতে দাও না গো তোমরা, না হলে যে আমি মরে যাব। তোমাদের তোমাদের অনেক ভালো হবে, দেখবে ভগবান তোমাদের আশীর্বাদ করবেন। তুমি এখানে বসো, বারান্দার কাছটায় বসো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। মমতা তখন রান্নাঘরের কাছে গিয়ে চম্পাকে আস্তে আস্তে বলল, এটা তুমি কি করলে বৌমা? ওই লোকটিকে তুমি ডাল তরকারি সব কিছু দিয়ে দিলে। এখন তোমাদের জন্য তো রাতের খাবার কিছুই রইলো না। আমরা তো দুপুরে খেয়েছি, কতদিন ধরে উনি কিচ্ছু খায়নি। রাতে না হয় ভাতের সঙ্গে আলু ফুটিয়ে আমরা খেয়ে নেব, কিন্তু একটা লোককে এমন ভাবে চোখের সামনে দেখে তাকে না খেতে দেওয়া তো ভালো নয়। ওরে বোকা মেয়ে, নিজেদের খাবার অন্যকে দিয়ে দিলি এমন ভাবে, তোদের নিজেদের কি হবে? আমি মরে গেলে তোরা তো এমনিতেই মরে যাবি। ভগবান যদি চায় তাহলে তো তাই হবে মা। তুমি তো বলতে ভগবানের ওপর বিশ্বাস রাখতে, আর ভগবান চেয়েছে বলেই লোকটি গ্রামে এত বাড়ি থাকতে শুধুমাত্র আমাদের বাড়িতেই এসেছে। ঠিক বলেছিস, গ্রামের পথের দিকে তাকিয়ে আমি তো কাউকে দেখতে পাইনি প্রথমে, হঠাৎ করেই যেন লোকটাকে দেখতে পেলাম। তোমার কি আর কিছু লাগবে? বড্ড খিদে পেয়েছে মা, হাঁড়িতে গরম গরম ভাত নেমেছে, তার গন্ধ পাচ্ছি। আর দুটো ভাত দিও না আমায়। এক্ষুনি দিচ্ছি, কিন্তু তরকারি কোনো কিছু নেই। তুমি শুধু ভাত খেতে পারবে? না খেয়েই তো মরে যাচ্ছিলাম, এখন যদি শুধু ভাত দিয়ে নুন দিয়ে খাই তাই খাবো, তাতে কোনো অসুবিধে নেই। লোকটি খেতে থাকলো, আর দুজনে লোকটির পাশে বারান্দায় বসে লোকটার খাওয়া দেখতে লাগলো। সন্ধে তো হয়েই গেল, বুড়িমা গ্রামের কাছে তো এসে পড়েছি। তা তোমার বাড়ি কোথায় গো? ওই যে জঙ্গল শেষ হয়েছে, ছোট্ট করে ঘরটা দেখতে পাচ্ছ, ওইটাই আমার বাড়ি। চলো, এতটা যখন এসেছো আমার সঙ্গে, তোমাদের আমি ভালো কিছু খেতে দেব। না বুড়িমা, আমাদের আর কিচ্ছু চাই না। মা বলেছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে, আমরা এখন বাড়ি ফিরবো। আমার মেয়ে ঠিকই বলেছে বুড়িমা, তাছাড়া আমাদের খেতে দিলে তোমারও যে অসুবিধে হবে। কথা বলতে বলতে ওরা কুঁড়ে ঘরের কাছে এসে পড়েছে। এমন সময় বুড়িটা কুঁড়ে ঘরের ভেতরে ঢুকে গেল। তারপর সেখান থেকে যখন বেরিয়ে এলো, তখন তার হাতে একটা ছোট কাপড়ের থলে দেখা গেল। ঠিক আছে, খেতে হবে না, এটা সঙ্গে করে নিয়ে যা তোরা। এর মধ্যে কিছু খাবার আছে, তবে খবরদার পথে কিন্তু খুলবি না। একেবারে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে তারপরে খুলবি। ঠিক আছে বুড়িমা, তুমি যখন ভালোবেসে আমাদের দিচ্ছ, তখন আর আমরা না করব না। তবে সাবধানে থেকো, আর কখনো জঙ্গলে পেরিয়েও না। হ্যাঁ, এই চল চল, এক্ষুনি চল, আমাদের ফিরতে হবে আবার। ওরা থলেটা নিয়ে জঙ্গলের কাছাকাছি এসে একবার পেছনে তাকিয়ে দেখলো কুঁড়ে ঘর এখান থেকে যেন দেখা যাচ্ছে না। তাহলে কি আর একটু দূরে ছিল, সেটাই ভাবলো রতন। বুড়িমা অনেক হাঁটতে পারে বলো বাবা? এতটা পথ হাঁটতে হাঁটতে আমরা হাঁপিয়ে গেলাম, অথচ বুড়িমা হাঁপালো না। বুড়িমা যে আমাদের কি দিল সেটাই তো বুঝতে পারলাম না। একবার কি ঝোলাটা খুলে দেখবো আমি? বুড়িমা তো বলেছিল বাবা বাড়িতে গিয়ে তারপর খুলে দেখতে, এখন খুলো না, বুড়িমার কথা শোনা দরকার। চলো, আমরা এখন এখান থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই। লোকটা খাওয়া দাওয়া সেরে যখন উঠে দাঁড়ালো,
তখন তার ক্লান্ত মুখে একটা তৃপ্তির হাসি। তোমার পেট ভরেছে তো? আমাদের যে আর কিছুই নেই তোমায় দেওয়ার মতো। চিন্তা করো না মা, তুমি আমার মতো একজন অভুক্তকে খাইয়েছ। তোমাদের ভালো দিন আসতে চলেছে, তোমাদের সব কিছু ঠিক হয়ে যাবে দেখবে। আর কি ঠিক হবে বলো তো? ছেলেটা এত কষ্ট করলো, অথচ সমস্ত ধান মাঠেই মারা গেল। এখন দেখি কাল যদি ছেলেটাকে কারখানায় পাঠানো যায়। শুনেছি সেখানে নাকি খুব খাটতে হয়, একেবারে জান কয়লা হয়ে যায়। ভগবান ওপরে বসে সব কিছু দেখছে, তোমাদের কোনো সমস্যা হবে না। আজ রাতের মধ্যেই তোমাদের সব কিছু ঠিক হয়ে যাবে, তারপর দেখবে ভালো খবর আসবে। এই বলে লোকটি সেখান থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল। গ্রামের পথে ততক্ষণে অন্ধকার নামতে শুরু করতেই লোকটি অন্ধকারে মিশে গেল। লোকটাকে এই মাত্র দেখলাম গ্রামের পথে নামলো, আর তার সঙ্গে সঙ্গেই যেন অন্ধকারে হারিয়ে গেল। আমার কিন্তু ব্যাপারটা মোটেই ভালো লাগছে না চম্পা। আরে মা, তাড়াতাড়ি এখানে এসো, এসে দেখে যাও কি হয়েছে। তাড়াতাড়ি রান্নাঘরে এসো। চম্পার কথায় তাড়াতাড়ি মমতা ছুটে রান্নাঘরের দরজার কাছে গিয়ে ভেতরে তাকিয়ে অবাক হয়ে গেল। লোকটা তো খেতে খেতে একেবারে ভাতের হাঁড়ি শেষ করে দিয়েছিল। সেই হাঁড়ির ভেতরে এখন সুগন্ধি চালের ভাত, গামলাতে ভর্তি মাছের মাথা দেওয়া ডাল, মাছের তরকারি রয়েছে। কিন্তু এই সব কিছু এলো কোথা থেকে? কি করে বলবো বলো? লোকটা তো সব ভাত খেয়ে ফেলেছিল, এখন রান্নাঘরে এসে দেখতে পেলাম এই অবস্থা। মমতা রান্নাঘরে ঢুকলো। ভাতের হাঁড়ি থেকে ভাত, ডাল, এমনকি মাছের ঝোল পর্যন্ত খেয়ে দেখলো। সবকিছু বেশ সুস্বাদু, কিন্তু এমন আশ্চর্য কি করে হলো? এমন সময় বাইরে থেকে শুনতে পেল রতনের গলা। মা, আমরা চলে এসেছি। তোমরা কোথায়? এত অন্ধকার হয়ে গেছে কেন বারান্দার কাছে? আলো জ্বালাওনি? আলো কি করে জ্বালাবো বলতো? ঘরে যে তেল নেই, একটাই মাত্র লম্ফ রয়েছে, তাও রান্নাঘরে। একবার রান্নাঘরে এসে দেখ কি হয়েছে। এত খাবার! কতদিন আমি মাছ খাইনি, আজ আমি মাছ খাবো। জানো, আমরা আজকে মেলায় যাইনি, এক বুড়িমাকে জঙ্গল পেরিয়ে ওই গোপালপুরের কাছ পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছি। কি বলছিস? বুড়িমা? গোপালপুরের দিকে মনে হয় ওই মেলায় যাওয়ার পথে জঙ্গলে, কিন্তু ওখানে তো... কি হয়েছে বলো তো মা? তুমি অমন ভাবে অবাক হয়ে গেলে কেন? আমার আগেই বোঝা উচিত ছিল। ওই জঙ্গলে অনেকে বলে মা লক্ষ্মীর বাস, আর মা লক্ষ্মীর সঙ্গে ওই জঙ্গলে থাকে তার পেঁচা নিজেও। আচ্ছা, ওই বুড়িমা ওখান থেকে আসার সময় তোকে কিছু দেয়নি? কোনো থলে বা কিছু? আশ্চর্য, তুমি এই কথা জানলে কি করে? বুড়িমা তো আসার সময় আমাকে একটা থলে দিয়েছিল, ওই তো মেয়ের কাছে আছে। এই থলের ভেতরে কিছু আছে, কিন্তু বুড়িমা পথে খুলতে বারণ করেছিল। বলেছিল ঘরের দরজা বন্ধ করে তারপরে সেই ঘরে বসে খুলতে। তাহলে রান্নাঘরে আসো, এত খাবার খোলা থাকলে কিছুতে মুখ দিতে পারে। রান্নাঘরে তোমরা ঢুকে আসো, আমি দরজা জানলা সব বন্ধ করে দিচ্ছি। এ তো সোনার মোহর, কিন্তু এই বৃদ্ধ বুড়িমার কাছে এত সোনার মোহর এলো কি করে? ওরে চম্পা, যে আমাদের ঘরে এতক্ষণ ধরে খাবার খেয়ে গেছে সে অন্য কেউ না, সে হলো মা লক্ষ্মীর পেঁচা। আজ ভগবানের দয়া হয়েছে আমাদের উপরে, তাই ওরা দুজনে এসে আমাদের দেখা দিয়েছে, আমাদের পরীক্ষা নিয়েছে। হায় হায়, সেই পরীক্ষায় যদি আমরা বিফল হতাম! কেন মা, এমন ভাবে কেন ভাবছো? তোমার যে দয়ার শরীর, তুমি আমাদের কথা ভেবেই তো বলেছিলে তাকে খাবার না দিতে। কিন্তু আমিও তো আমাদের কথা ভেবে তাকে খাবার দিলাম। আমরা যদি একবেলা না খাই তাহলে কিছু হবে না, কিন্তু ভগবান তো আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। আর আমার কোনো চিন্তা নেই। এই মোহর শহরে বিক্রি করে আমি প্রথমে মহাজনের টাকা শোধ করব, তারপরে আমার যে জমি বাঁধা আছে মহাজনের কাছে সেই জমিটাকেও ছাড়িয়ে আনবো। আর চিন্তা করো না তোমরা।
তার মানে ওই বুড়িমা আসলে বুড়িমা ছিল না। আমি তাহলে কালকে আবার মেলায় যাব, আবার ওই বুড়িমার কুটির কাছে গিয়ে। তাকে আর তোমরা দেখতে পাবে না। এমন সময় বাড়ির বাইরে রতনের বন্ধু মাধবের গলা শোনা গেল। আরে রতন, ও রতন, একবার বাইরে আয়। তোমরা এসব নিয়ে ঘরেই থাকো, এখনই আলাদা করে কাউকে কিছু বলার দরকার নেই। আমি মাধবের সঙ্গে কথা বলে এক্ষুনি আসছি। একটা আলো হাতে নিয়ে মাধব দাঁড়িয়ে রয়েছে, তার মুখ ফ্যাকাশে হয়ে আছে। কি হয়েছে মাধব, এই সময় তুই এখানে? হাতে আলো নেই, একা একা কি করছিস? মহাজন লোক পাঠিয়েছিল, কাল রাতের মধ্যে তার কাছ থেকে নেওয়া সমস্ত টাকা তাকে ফিরিয়ে দিতে হবে, না হলে আমার জমিটা সে নিজের নামে করে নেবে। ঠিক যেভাবে তোর জমি নিয়েছিল, এখন আমার জমি নিয়ে নেবে। আর এখন অত টাকা আমি কোথায় পাবো? সদাশিবের কাছে গিয়েছিলি? গিয়েছিলাম, কিন্তু সদাশিব এখন এত টাকা কোথায় পাবে? কাল রাতের মধ্যেই তো টাকা দিতে হবে। চিন্তা করিস না, কাল রাতের মধ্যে ওই জমির জন্য আমরা যে টাকা নিয়েছিলাম সব ফিরিয়ে দেবো জমিদারকে। আর আমার জমিটা মহাজনের কাছ থেকে কালকেই ঠিক ছাড়িয়ে নিতে পারবো। কিন্তু এত টাকা তুই কোথায় পাবি? কালকে রাতের মধ্যে টাকা দিতে না পারলে আমার যে কি ক্ষতি হবে। চিন্তা করিস না, আমি যখন বলেছি তখন তোর আর কোনো চিন্তা নেই। কাল রাতের মধ্যে সবকিছু আমি ঠিক করে দেব। এখন যা, তুই বাড়ি যা, বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়। মাধব চলে গেলে রতন আবার ঘরে গিয়ে ঢুকলো। রাতে তারা খাওয়া দাওয়া সেরে নিল তাড়াতাড়ি, তারপর ঘুমোতে গেল। পরদিন সকালে উঠে রতন গিয়ে পৌঁছলো শহরে। এই বিয়েটা আমি কিনতে পারি, কিন্তু এই মোহর তুমি কোথায় পেলে বলো তো? এ আমার পূর্বপুরুষের সম্পত্তি, অনেকদিন ঘরেই ছিল লুকিয়ে রাখা, আমি বুঝতে পারিনি। এই দুটো মোহর বিক্রি করতে এসেছি। সোনার মোহর বিক্রি করে যা দাম পাবো তা আমি চাষের কাজে লাগাবো। ঠিক আছে, তুমি একটু বসো, আমি এক্ষুনি তোমার জন্য টাকা নিয়ে আসছি। টাকা নিয়ে দোকানদার এসে রতনকে দিল। রতন উঠে বেরিয়ে এলো। ঠিক তখনই দোকান থেকে দুটো লোক পিছু নিল রতনের। এই তো, ওই যে দেখা যাচ্ছে আমাদের গ্রামের প্রবেশের রাস্তা। আর একটু গেলেই আর কোনো চিন্তা থাকবে না। শহর থেকে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। চুপচাপ তোর কাছে থাকা সমস্ত টাকা আমাদের দিয়ে দে, হ্যাঁ, না হলে কিন্তু তোকে প্রাণে মেরে ফেলবো। হ্যাঁ, ভালো কথা বলছি, শোন, না হলে এখান থেকে আর ফিরতে পারবি না বলে দিচ্ছে। হ্যাঁ, আমায় ছেড়ে দাও, এই টাকাটা আমার খুব দরকার। তোমরা আমার কোনো ক্ষতি করো না, আমায় ছেড়ে দাও বলছি। তার মানে তুই আমাদের কথা শুনবি না? ঠিক আছে, শুনবি না যখন, তাহলে এই দেখ। লোকটা একটা ছুরি বার করে রতনকে মারতে গেল। ঠিক তখনই কোথা থেকে যেন একটা পেঁচা উড়ে এসে লোকটার মাথার উপর এসে ঝাপটা মারলো। এই পেঁচাটা আবার কোথা থেকে এলো? আরে আরে, কামড়াচ্ছে তো, এই পালা পালা। আরে একটা পেঁচাকে ভয় পাচ্ছিস কেন? ছুরি দিয়ে ব্যাটার মাথাটা কেটে ফেললেই তো হলো। আরে আরে, এই তো ভীষণ দাঁড়ালো মুখ পেঁচার, আমার হাত কেটে ফেলেছে। এই পেঁচাটা এখানে এলো কোথা থেকে? মা বলেছিল ওই জঙ্গলে লক্ষ্মী ঠাকুরের সাথে পেঁচা থাকে। তাহলে কি সেই পেঁচাই আমাকে সাহায্য করার জন্য এসেছে? আমি এখন যাই, গ্রামের দিকে চলে যাই। এই পেঁচার ভয়ে দুজন ডাকাত পেছনের দিকে ছুটতে লাগলো আর চিৎকার করতে লাগলো। আমি আমার নিজের বাড়ির দিকে যাই। বলেছিলাম না সব কিছু ঠিক হয়ে যাবে। ওদের সাথে আমি সব সময় আছি, চিন্তা করবি না। যা, তোর জন্য বাড়ির লোকেরা অপেক্ষা করেছে। তবে মনে রাখবি, সব সময় সবাইকে সাহায্য করবি, তাহলে এই গরিবেরও একদিন সুদিন আসবে। তোমার সব কথা মনে রাখবো বুড়িমা, সব সময় সবাইকে সাহায্য করার চেষ্টা করব। আমাদের এই গরিবের ঘরে তোমার জন্য যে ভালো দিন এসেছে সে কথা আমি কোনোদিনও ভুলবো না। বুড়িমা লাঠি হাতে নিয়ে চলতে লাগলো আর তার মাথার উপর পাক খেতে খেতে অন্ধকারের দিকে এগিয়ে যেতে থাকলো সেই পেঁচাটা। রতনের চোখে জল আর মুখে হাসি নিয়ে বাড়িতে এসে ঢুকলো। এখন অনেক কাজ বাকি। কই গো, তোমরা কোথায় গেলে? আরে এসো এসো, রাস্তায় কি হয়েছে শোনো না। আজকে যা হয়েছে না।